হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি যাব প্যারিস, ফ্রান্সের রাজধানী, যেটা সিন নদীর তীরে অবস্থিত এবং ফ্রান্সের সবচেয়ে বড় শহর। আমি দেখানোর চেষ্টা করব আপনাদের আমার যাত্রার উল্লেখযোগ্য সকল ঘটনাসমূহ। এখন বাজে সকাল 7:45 মতো, আর ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের বাসের কাছে। দিস ইজ আওয়ার বাস। এটা আসলে ইউরোপে চলাচলের জন্য একবারে সস্তা ট্রান্সপোর্টেশন সিস্টেম বলা যায়। আমার ব্রাসেলস থেকে যেতে 16 ইউরোর মতো খরচ হবে। আমাদের সিট উপরের তলায়, তাই আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হচ্ছে। আমরা আমাদের সিটে উঠে বসে পড়লাম, এখন স্যারের অপেক্ষায়। বাসের ভিতরের অবস্থা এমন যে বোঝার কোনো উপায় নাই আমরা বাসে আছি নাকি প্লেনে আছি। ঘড়ির কাঁটা যখন একেবারে 7টা বাজে, তখন ব্রাসেলস নর্থ স্টেশন থেকে বাস ছেড়ে দেয়। যতদূর চোখ যায় পুরো সফর জুড়ে রাস্তার দুই ধারে ছিল সারি সারি সবুজ গাছের সমারোহ। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে ভাবতেছিলাম যে রাস্তার পাশের এই গাছগুলো এরা উজাড় করে কেন বড় বড় ভবন তৈরি করে না। এখন বেলজিয়াম থেকে ফ্রান্স প্রবেশ করছি, কিন্তু নেই কোনো বর্ডার ঝামেলা। পথিমধ্যে এখন 10 মিনিটের মতো বিরতি। এখন আমরা আছি ফ্রান্সের কোনো একটা জায়গায়, আমি যদিও নাম জানি না, কিন্তু আমার পিছনের জায়গাটা খুবই সুন্দর। যতদূর চোখ যাবে দিগন্ত জোড়া ফসলের মাঠ। ফ্রান্সের রাস্তার দুই ধারে যতদূরই চোখ যায় ততদূরই কৃষি জমি, সরিষার চাষ দেখা যায় দিগন্ত জোড়া, কিংবা তারা মাঠ প্রস্তুত করছে। অবশেষে প্রায় 4.5 ঘন্টার জার্নি শেষে প্যারিস এসে পৌঁছলাম। এখন আমরা প্রথমে আইফেল টাওয়ার যাওয়ার চেষ্টা করব। এখন আমরা মেট্রো স্টেশনে এসে অপেক্ষা রয়েছি আমাদের মেট্রো আসার জন্য। মেট্রো আসলে এখান থেকে আইফেল টাওয়ার পর্যন্ত যেতে আমাদের 30 মিনিটের মতো সময় লাগবে। আমাদের মেট্রো ইতিমধ্যে এসে গেছে, আমরা এটা এখন উঠে যাব। মেট্রোর ভিতরে খুবই ভিড়, আমাদের বসার কোনো জায়গা নেই, তাই দাঁড়িয়ে আমরা যাচ্ছি। অবশেষে আমরা আমাদের মেইন গন্তব্যে এসে পৌঁছালাম। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, ওটাই হলো আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারকে খুব কাছ থেকে দেখার জন্য আমরা ভিতরে প্রবেশ করব, কিন্তু প্রতিদিন প্রায় 25 থেকে 30 হাজার মানুষ আইফেল টাওয়ারকে দেখার জন্য ভিড় করে। সো আমাদের লাইন মেনটেন করে ভিতরে প্রবেশ করতে হবে। আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত একটি বিখ্যাত লৌহনির্মিত টাওয়ার। এটি 1889 সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে নির্মাণ করা হয়, যা ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তি উদযাপনের অংশ ছিল। এই টাওয়ারটি ডিজাইন করেন ফরাসি প্রকৌশলী গুস্তাভ আইফেল, যার নামে টাওয়ারটির নামকরণ করা হয়েছে। এখন ঠিক একেবারে আইফেল টাওয়ারের নিচে আছি। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1887 সালে এবং শেষ হয় মাত্র 2 বছরের মধ্যে 1889 সালে। বর্তমানে রেডিও অ্যান্টেনা সহ এটির উচ্চতা প্রায় 330 মিটার। নির্মাণের পর প্রায় 41 বছর ধরে বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা ছিল এটি। এখন আছি আমি সিন নদীর পাশে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হলো সিন নদী। সিন নদী ফ্রান্সের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নদী, যার দৈর্ঘ্য প্রায় 777 কিলোমিটার।
এর বিশেষত্ব হলো প্যারিসের আইফেল টাওয়ার, নটর ডেম ক্যাথেড্রাল সহ অনেক ঐতিহাসিক স্থাপনা এই নদীর তীরে অবস্থিত। এটি হলো প্যালাইস দে চার্লট। এটি প্যারিসের ট্রোকাদেরো এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক ভবন। এখন আমরা সিন নদীর ধার ঘেঁষে হেঁটে যাচ্ছি সামনের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য হলো লুভর মিউজিয়াম। আমরা লুভর মিউজিয়ামের দিকে যাচ্ছি। এক পাশে নদী, এক পাশে রাস্তা, আর রাস্তার দুই পাশে সবুজের সমারোহ, সবুজ গাছের সারি। আসলে এই জায়গাটা মনোমুগ্ধকর, যে কাউকে মুগ্ধ করবে। সেই সাথে সিন নদীর অপরূপ দৃশ্য, স্বচ্ছ পানি, নির্মল বাতাস। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades. দর্শনার্থীরা চাইলে নদীর মাঝখান থেকেও শহরের সৌন্দর্য উপভোগ করতে পারেন বোট রাইডের মাধ্যমে। হাঁটতে হাঁটতে এই ব্রিজটা আমার নজর কেড়ে নিল। এরকমের অসংখ্য ব্রিজ আছে, বাট এই ব্রিজটির স্থাপত্য শৈলী অনেকটা ভিন্ন। এদের রাস্তা আসলে ছবির মতো সুন্দর। রাস্তার দুই ধারের গাছ এবং গাছের ডিজাইন এদের আসলে উন্নত চিন্তা মননেরই পরিচয় বহন করে। আছি টেম্পল কারশোরের সামনে। এগুলো হচ্ছে সুন্দরভাবে কাটা টপিয়ারি গাছ বা শোভাময় জব, যেটা বিশেষভাবে ছাঁটা হয়েছে। এটি হলো আর্ক দে ট্রায়াম্ফে দু ক্রুসেল। এটি লুভর মিউজিয়ামের সামনে অবস্থিত একটি বিজয় তোরণ। আমি এখন আছি বিশ্বের সবচেয়ে বড় আর্ট মিউজিয়াম লুভর মিউজিয়ামের সামনে, যেখানে জগৎ বিখ্যাত মোনালিসা শিল্পকর্ম সংরক্ষিত আছে। এটি হলো লুভর মিউজিয়ামের বাহিরের দৃশ্য, যেটা অনেক বড়। এই জাদুঘরের একটি মজার ব্যাপার হলো, যদি প্রতিটি শিল্পকর্মের সামনে 30 সেকেন্ড করে সময় দেওয়া হয়, তাহলে সবগুলো শিল্পকর্ম দেখতে 100 দিনের মতো সবাই লেগে যাবে। আজকের, কালকের এবং আগামী 24 তারিখ পর্যন্ত সকল টিকিট সোল্ড আউট। যারা দায়িত্বে আছে তাদের কাছে রিকোয়েস্ট করার পর আমরা স্টুডেন্ট পরিচয় দিয়েছি, তারপরে তারা আমাদের ঢুকতে দিয়েছে। এখন লাইনে আছি। অবশেষে বহু চেষ্টার পরে ভিতরে ঢুকতে পারলাম টিকিট ছাড়াই। এই গোল্ডগুলোর দাম হচ্ছে 3 টাকা করে, 3 ইউরো করে, মানে আপনি 300 টাকায়। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আমরা ভিতরে ঢুকতে পেরেছি। এটা এতটাই বড় যে একদিনে এটা ঘুরে দেখা কোনোভাবেই সম্ভব না। আমরা যাচ্ছি মোনালিসা চিত্রকর্মের দিকে, যেটি এই মিউজিয়ামের মূল আকর্ষণ। কিন্তু এখানে খুব ভিড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মিউজিয়ামের ভিতরের পার্ট, এখানে দেয়ালে দেয়ালে খচিত বিভিন্ন শিল্পকর্ম। মিউজিয়ামের ভিতরটা অনেক সুন্দর। আমরা মোনালিসা চিত্রকর্ম দেখার অপেক্ষায় আছি, কিন্তু এখন পর্যন্ত খুঁজেই পাচ্ছি না।
প্রায় 30 মিনিট হাঁটার পর আমরা অবশেষে লিওনার্দো দা ভিঞ্চির সেই বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা খুঁজে পেয়েছি, কিন্তু এখানে অনেক ক্রাউড। এটা মূলত এই মিউজিয়ামের অন্যতম প্রধান আকর্ষণ। পানির তৃষ্ণা মেটানোর জন্য কি অদ্ভুত সিস্টেম। আমি বিয়ার গার্লস, আমি আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় প্যারিস শহরে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে পানি কিভাবে সংগ্রহ করতে হয়। এখন আমি আছি নটর ডেম ক্যাথিড্রালের সামনে। এটি প্যারিসের অন্যতম বৈদিক স্থাপত্যশৈলী গির্জা। এটি শুধু প্যারিস নয়, এটি বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান। আর আমি আপনাদের দেখাবো এটার ভিতরে ঢোকার জন্য মানুষের লাইন কেমন হয়। আমার পিছনে দেখতে পারতেছেন ওই মাথা থেকে লাইন শুরু হয়েছে, কিন্তু এর শেষ অনেক দূরে। এদের স্থাপত্যগুলো আসলে অনেক সুন্দর ও মনোমুগ্ধকর, যেটা একটা ইউনিক ভাইব প্রদান করে সবসময়।